সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করায় উদ্বেগ, সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে জলবায়ু অভিবাসীর সংখ্যা। এক দশকে অন্তত 30,000 পরিবারের ঠিকানা খুলনার বস্তি। সামাজিক নিরাপত্তা সংকট, টেকসই পুনর্বাসনের তাগিদ। এবং হরমুজ পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা, তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। জুলাই স্মৃতি জাদুঘরের দেয়াল জুড়ে ফ্যাসিবাদী শাসনের স্মৃতিচিহ্ন। 5 আগস্ট উদ্বোধনের পর স্বল্প সময়ের জন্য খুলে দেওয়া হয় আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য। অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। বলেন, এই জাদুঘর শাসকদের মনে করিয়ে দেবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। এ সময় গণহত্যায় জড়িতদের দ্রুতই বিচার কার্যকরের দাবিও জানান তারা। জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে এসে আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। 17 বছরের ফ্যাসিবাদী শাসনের কেন্দ্রবিন্দু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। একসময় এই গণভবন থেকেই পরিচালিত হয়েছে দেশ। এখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব দুঃশাসনের। এক সময়ের ক্ষমতার রাজপ্রাসাদ, যা দাঁড়িয়েছিল শাসন আর ক্ষমতার দম্ভ নিয়ে, আজ তা জাদুঘর। দোতলা ভবনের প্রতিটি দেয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের স্মৃতিচিহ্ন। শেখ হাসিনার ব্যবহৃত বেডরুম, অফিস কক্ষ সবই আছে আগের মতোই। রেখে দেওয়া হয়েছে সে লাল টেলিফোন, যা দিয়ে দেওয়া হয়েছে গুম খুনের নির্দেশ। প্রতিটি ফ্লোরে সংরক্ষণ করা হয়েছে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, ফুটিয়ে তোলা হয়েছে গণঅভ্যুত্থানের প্রতিচিত্র। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে বুধবার বিকেলে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে 2 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন গুম, খুন আর গণহত্যার ভয়াল দৃশ্য মনে করে। তারা বলছেন, এই জাদুঘর যুগ যুগ ধরে শাসকদের মনে করিয়ে দিবে ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত ফলাফল। জনরোষের যেই প্রতিফলন, সেটা এই মিউজিয়ামে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আসলে যুগ যুগ ধরে, এটা আমি মনে করি যে এটা একটা প্রতীকী হয়ে থাকবে, যাতে কোনো শাসক এইরকম কোনো ফেসিবাদ বা এরকম দুর্নীতির স্বর্গরাজ্য বাংলাদেশকে বানাবে এই ধরনের চিন্তা যাতে না করতে পারে। এখান থেকে অনেক বড় একটা লেসন নেওয়ার আছে, যে তারও পরিস্থিতি হয়তো বা তার অবস্থানটা এর চেয়েও খারাপ হতে পারে। শহীদ পরিবারের সদস্যরা দাবি জানান, গণহত্যায় জড়িতদের শাস্তি দ্রুত কার্যকরের। স্বৈরাচার যে রূপ ধারণ করেছিল, তার বিচারটা যেন বর্তমান সরকার তাড়াতাড়ি করে। শুধু রায় দিয়ে থাকলেই হবে না, আমি মনে করি যে এই রায়টা কার্যকর করতে হবে খুব দ্রুতই। জুলাই জাদুঘরটা বার্তা দেয় হচ্ছে যে ইন ফিউচার যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা জানি ফ্যাসিস্টে কখনো আর পরিণত না হতে পারে। 6 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। 17 বছরের চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের মূল কেন্দ্রবিন্দু ছিল এই গণভবন, যা এখন পরিণত হয়েছে জাদুঘরে। দর্শনার্থীরা বলছেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন তাদের এই জাদুঘর থেকে শিক্ষা নিতে হবে, ফ্যাসিবাদী হয়ে উঠলে কি হয় তার পরিণতি। আর যুগ যুগ ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে এই জুলাই স্মৃতিচিহ্ন জাদুঘর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কিছুক্ষণ পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। এই মুহূর্তে জাদুঘরের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছে তার কাছে। মেঘ, জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর রয়েছে, সেটি কিন্তু আজ থেকে সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এই জুলাই গণঅভ্যুত্থান যে স্মৃতি জাদুঘর রয়েছে, সেখানে বয়স্ক যারা রয়েছেন তাদের প্রবেশ করতে হলে গুনতে হবে 50 টাকা, এবং অন্যদিকে যারা শিশু রয়েছেন তাদের গুনতে হবে কিন্তু 20 টাকা করে। এবং সেই সঙ্গে আজকে সকাল 10টা থেকে এটি উন্মুক্ত করার কথা ছিল, তবে এখানে প্রবেশ করতে হলে অনলাইনের যে স্লট রয়েছে, সেই
সেই স্লটের মাধ্যমে কিন্তু বুকিং করে তাদের ঢুকতে হবে এবং একটি সময়সীমাও রয়েছে দর্শনার্থীদের প্রবেশের। সেই দর্শনার্থী যদি বেশি হয়ে যায় তখন কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের যে জুলাই স্মৃতি জাদুঘর যেটি রয়েছে সেখানে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হবে না। এবং আপনারা দেখছেন যে প্রবেশ করার জন্য কিন্তু এখানে সারিবদ্ধভাবে দর্শনার্থীরা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এখন পর্যন্ত যে প্রবেশের যে গেটটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে কিন্তু অনলাইনে স্লট বুকিংয়ের মাধ্যমে দর্শনার্থীরা এটি পরিদর্শনের সুযোগ পাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই সঙ্গে আমরা এখানকার বেশ কয়েকজন দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে এবং তাদের দাবি প্রথম দিকেই যে বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য যে 50 টাকা করে টিকিট গুনতে হচ্ছে সেটি তাদের একটু বেশি মনে হচ্ছে এবং সেই সঙ্গে এটি যদি একটু কমিয়ে আনা যায় এমনটি কিন্তু তারা দাবি করেছেন। এবং গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং দেশের রাজনৈতিক ইতিহাসকে তুলে ধরতে এই জাদুঘরটিতে রাখা হয়েছে নানা স্থাপনা, ভাস্কর্য ও ব্যক্তিগত স্মারকও কিন্তু আমরা দেখতে পেয়েছি। জাদুঘরের মূল প্রবেশপথের পাশে সাদা মার্বেলের পাথরে নির্মিত জুলাই মেমোরিয়াল এ আন্দোলনে নিহত শহীদদের নাম খোদাই করা হয়েছে। এর পেছনে আবার উন্মুক্ত যে প্রতীকী গণকবর সেটিও কিন্তু রয়েছে, যেটি প্রবেশ করতে দিলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারবো। এবং আন্দোলনে আমরা জানি যে পানি বিতরণ করতে গিয়ে নিহত মীর মাহফুজুর রহমান যিনি রয়েছেন তার স্মরণেও কিন্তু নির্মাণ করা হয়েছে মুগ্ধর ওয়াটার কর্নার এবং জাদুঘর গ্যালারিতেও স্থান পেয়েছে শহীদ আবু সাঈদের যে দৃশ্য সেটিও কিন্তু এই ভিতরে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলে বলা চলে যে আজকে সাধারণ মানুষের জন্য যেমন উন্মুক্ত করা দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে সকাল 10টা নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দর্শনার্থীরা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জুলাই স্মৃতি জাদুঘর থেকে। পলাতক ও দণ্ডিত শেখ হাসিনাকে ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেওয়ার ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার উপর বিরূপ প্রভাব পড়তে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মতবিনিময় সভায় শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশ ও জনগণের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী পালনের দিনে ভারতের মাটিতে তার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অসম্মান। বিবৃতিতে আরও বলা হয়, প্রত্যাপন চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য বারবার অনুরোধ জানানো হলেও এখনও সাড়া দেয়নি ভারত সরকার। গণমাধ্যমে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয়া বাংলাদেশ ভারতের সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিকাশের জন্য ক্ষতিকর। সময় সংবাদে আরও থাকছে। অভিযোগ, ভোগান্তির পরও মোবাইল ইন্টারনেটে ফিরছেন গ্রাহক। 4 মাসে ব্যবহারকারী বেড়েছে 73 লাখ। আকৃষ্ট হচ্ছে আকর্ষণীয় অফারে, দাবি অপারেটরদের। সকাল থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নগরের কাতালগঞ্জে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, যাচ্ছে তার কাছে। আসলে গতকাল রাত থেকে বর্ষণের কারণে আজকে ভোর থেকেও আমরা দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই কারণেই নগরীর কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি জায়গা হচ্ছে নগরীর কাতালগঞ্জ এলাকা। আমরা এখন কাতালগঞ্জে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টি হলেই নগরীর কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা হবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে এটি নিচু এলাকা, বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া নগরীর যে আগ্রাবাদ এলাকা রয়েছে সেখানেও কয়েকটি জায়গায় আসলে পানি আছে। তবে মূল যে বিষয়টি আমরা দেখছি, 1 ঘন্টা ধরে বৃষ্টি নেই। সেই বৃষ্টি না থাকার কারণে পানি নামতে শুরু করেছে। আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় আমরা দেখেছি কাজ চলছে। সেক্ষেত্রে এই যে কাতালগঞ্জ এলাকা, পাতলাইশ এলাকা, এই এলাকার আশেপাশে যে হিজড়া খাল রয়েছে সেই হিজড়া খালের কাজ 70 থেকে 80% শেষ হয়েছে। যখন পুরোপুরি হিজড়া খালের কাজ শেষ হয়ে যাবে তখন এই এলাকার যে জলাবদ্ধতা হয়, নিচু এলাকার যে জলাবদ্ধতা হয়, সেই অংশের পানিও কিন্তু আর হবে না, এমন
যেমনটাই আমাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন মেয়র কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে যেহেতু বৃষ্টি হয়, টানা বর্ষণ হলে আমরা দেখেছি এইসব জায়গায় আসলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষের প্রচুর দুর্ভোগে পড়ে। আসলে আমরা আজকে সকাল থেকেই দেখেছি হঠাৎ করে আসলে মুষলধারে বর্ষণের কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাতালগঞ্জ পাঁচলাইশ এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। তারা বারবার আসলে একটি বিষয় বলছে, এই এলাকার যে পানির যে বিষয়টি বর্ষা আসলেই কাতালগঞ্জ কিংবা পাঁচলাইশ এলাকায় আসলে জলাবদ্ধতা হবে, সেটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চায় এবং তারা সরকার কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা সিডি এর কাছে দাবি জানিয়েছেন যাতে অতি দ্রুত হিজড়া খালের কাজ শেষ করে এই এলাকার যে জলাবদ্ধতা হয় সেই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য। তবে যে বিষয়টি আমরা দেখছি আসলে বৃষ্টি কমার সাথে সাথেই কিন্তু আসলে পানি নামতেও শুরু করে। আমরা এখানে আসলে 1 থেকে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এবং এই যে এলাকায় যেটি দেখেছি হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি ছিল, তবে সেই পানি কিন্তু এখন অনেকটাই কমে গেছে। যদি বৃষ্টি না থাকে কিছুক্ষণের মধ্যে হয়তো যেসব এলাকায় কয়েকটি জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই সব জায়গার পানিও নেমে যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। প্রাকৃতিক দুর্যোগে বাড়িঘর নদীতে বিলীন হওয়া, কর্মসংস্থান না থাকা, লবণাক্ত জমিতে ফসল না ফলাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়তই খুলনার উপকূলীয় এলাকায় ছাড়ছে মানুষ। টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে তারা ছুটছেন শহরে, কিন্তু শহরেও মিলছে না নিরাপদ আশ্রয় কিংবা নিশ্চিত ভবিষ্যৎ। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল। গত 1 দশকে সিডর, আইলা, আমফান সহ অন্তত 10টি ঘূর্ণিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ জনপদ। খুলনার কয়রা, দাকপ ও পাইকগাছা সহ উপকূল জুড়ে বাড়ছে নদী ভাঙন ও লবণাক্ততার প্রভাব। বিলীন হয়েছে অসংখ্য বসতভিটা, অনাবাদী হয়েছে কৃষি জমি, কমেছে মৎস্য চাষ ও পশুপালনের সুযোগ। অস্তিত্ব রক্ষার শঙ্কা এখন উপকূলের হাজারো পরিবারের কণ্ঠে। কাজ ও আশ্রয় হারিয়ে এসব মানুষ দিন দিন বাধ্য হচ্ছেন নিজের ভিটেমাটি ত্যাগ করতে। শেষ আশ্রয় হিসেবে তারা বেছে নিচ্ছেন কাছের শহর। বাঙনে ভাঙে যায়, সময় লবণ পানি ঢুকে যায়, সে সময় আছে ফসল দিয়ে আছে একেবারে নষ্ট হয়ে যায়। এখন তো আমরা মনে করেন যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমার আশেপাশে যারা লোকজন ছিল তারা বাগানে চলে গেছে, আর আমার তো এই একই অবস্থা। মাসে দেখা গেল 6 দিন 10 দিন এরকম কাজ হয়, এতে সংসার চলে না মানুষের। সমিতি অমুক তমুক দিয়ে কৃষকরা এখনো অনেক রাস্তায় ঋণগ্রস্ত। উপকূল ছেড়ে আসা এই জলবায়ু অভিবাসীদের বড় একটি অংশের ঠিকানা এখন খুলনা শহরের ঘিঞ্জি বস্তিগুলো। ভিটামাটি হারালেও মেলেনি মুক্তি, বরং শহরের অচেনা পরিবেশে শুরু হয়েছে বেঁচে থাকার আরেক সংগ্রাম। শহরের পরিচয়পত্র না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিশ্চিত আয় আর সামাজিক নিরাপত্তার বাইরে থেকেই চলছে তাদের জীবন। কেউ দিনমজুর, কেউ গৃহকর্মী, কেউ রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালাচ্ছেন। বন্যায় ভাইসে গেছে, এই জন্য আমরা খুলনায় আসছি। আমাদের 3-4 বার ঘর ভেঙে গেছে, তারপর আমরা এখানে আসি। খুলনার অবস্থা একদম বাজে ভাই, কোথাও কোনো কাজ কাম নাই। বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর তথ্য বলছে, খুলনা শহরের বস্তিগুলোর প্রায় 70% মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল এলাকা ছেড়ে এসেছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে তৈরি হওয়া এই অভিবাসীদের বিষয়টিকে কেবল প্রাকৃতিক দুর্যোগ হিসেবে না দেখে আইনি ও সামাজিক সুরক্ষার কাঠামোর মধ্যে আনতে হবে। এই সংখ্যা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, একসময় শহরে আর কোনো মানুষের বসবাসের স্থান থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি, তাহলে সবচেয়ে আমাদের জন্য একটা বড় বুস্টিং হবে। খুলনা মহানগরীতে শতাধিক বস্তিতে লক্ষাধিক মানুষের বসবাস। বেসরকারি সংস্থার তথ্য মতে গত 10 বছরে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে এসব বস্তিতে এসেছেন অন্তত 30,000 পরিবার। এই স্রোত থামাতে এবং বাস্তুচ্যুত মানুষকে উপকূলে ফিরিয়ে দিতে কর্মসংস্থান, টেকসই পুনর্বাসন এবং দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জুলাই মাস জুড়ে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। অভয়নগর ও মনিরামপুর উপজেলার অন্তত 50টি গ্রামের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও মাছের ঘের তলিয়ে গেছে পানিতে। প্রায় 1 লাখ মানুষ চরম পানিবন্দী। স্থানীয়দের অভিযোগ, নদী পুনর্খননে প্রায় 140 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও মিলছে না কোনো সুফল। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
টানা বর্ষণ আর পলি জমে নদী ভরাট হওয়ায় যশোরের ভবদহ অঞ্চলে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঘরের উঠান থেকে শুরু করে স্কুল মাঠ সবই এখন পানির নিচে। অভয়নগর ও মনিরামপুরের অন্তত 50 গ্রামের মানুষের জীবনযাত্রা এখন পুরোপুরি থমকে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 1 লাখ মানুষ। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, তলিয়ে গেছে ডুমুরতলা, ভেদভিটা ও আন্দা বলার বাঁধ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি আঞ্চলিক সড়ক। স্থানীয়দের দাবি, জলাবদ্ধতা নিরসনে প্রায় 140 কোটি টাকার নদী খনন কাজ চলমান থাকলেও বাস্তবে কমেনি পানি। কয়েক দশক ধরে আমাদের এই অঞ্চলে জলাবদ্ধতা থাকে। 3-4 দিন রান্না করতে পারিনি, তারপরে চালিয়ে বান্ধিয়ে রান্না করতেছি। একটু ভালো কিছু আশা করছিলাম, তো দেখি এবছরই বেশি ভুক্তভোগী। এবছর অনেক আগেই হচ্ছে জল এসে গেছে। 50টি গ্রাম এবং 10 লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী হয়ে পড়ে আছে। সাপ, ব্যাঙ, মানুষ একসঙ্গে বসবাস করছে। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, জনগণের চাহিদা মতো নদী খননের কাজ চলছে এবং তার অগ্রগতি 62%। মূলত ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ড্রেজিং কাজও চলমান আছে, পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে যদি অতিবৃষ্টি বা ভারী বর্ষণ ভবদহ এলাকায় না হয়, তাহলে মানুষের যে উঠানে বা বাড়িঘরে কাছাকাছি যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 4 দশকে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সরকারি ও আন্তর্জাতিক অর্থায়নে প্রায় 900 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, যশোর। উচ্চমূল্য, ধীরগতি সহ নানা অভিযোগ থাকা সত্ত্বেও আবারও গ্রাহক ফিরছে মোবাইল ইন্টারনেটে। বিটিআরসির তথ্য বলছে, 10 মাস পর চলতি বছরের জুনে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক আবারও 12 কোটি ছাড়িয়েছে। এর মধ্যে মার্চ থেকে জুন এই 4 মাসেই যুক্ত হয়েছে প্রায় 73 লাখ ব্যবহারকারী। অপারেটরদের দাবি, নতুন সিম বিক্রিতে দেয়া আকর্ষণীয় ডাটা প্যাকেজ গ্রাহককে টানছে। তবে দ্বিমত করে গ্রাহকরা বলছেন, অফার নয় বরং প্রয়োজনেই ব্যবহার করেন মোবাইল ইন্টারনেট। শুভ খানের রিপোর্ট। ভৌগোলিক দূরত্বকে হাতের মুঠোয় এনে মুহূর্তেই ইমেইল কিংবা ভিডিও কলে যোগাযোগ, কেনাকাটা, বিনোদন সহ নানা কাজে দৈনিক 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করছেন দেশের 13.5 কোটির বেশি গ্রাহক, যার প্রায় 60%ই ব্যবহৃত হয় মোবাইলে। তবে গেল বছর নিরাপত্তার স্বার্থে এক ব্যক্তির নামে সিম নিবন্ধন সীমা 15 থেকে 10টিতে নামানোর পর ধাক্কা লাগে মোবাইল ইন্টারনেট ব্যবহারে। বিটিআরসির তথ্য বলছে, 2025 সালের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে গ্রাহক সংখ্যা 12 কোটি 15 লাখ থেকে কমে দাঁড়ায় 11 কোটি 35 লাখে, অর্থাৎ প্রায় 80 লাখ গ্রাহক হারায় 4 অপারেটর। ধাক্কা সামলাতে নতুন সিম বিক্রিতে লোভনীয় অফার দিচ্ছে মোবাইল অপারেটররা। এর ফলে গেল মার্চ থেকে জুন পর্যন্ত মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে প্রায় 73 লাখ। যদিও ইন্টারনেট সেবার মান ও দাম নিয়ে বরাবরের মতোই অসন্তোষ গ্রাহকের কণ্ঠে। 199 টাকায় প্যাকেজ ব্যবহার করতাম 15 জিবি, সেটা এখন 250 টাকায় প্যাকেজ ইউজ করতে হইতেছে। দাম যাই হোক ব্যবহার করতে হবে, এটা তো আমরা বাধ্যতামূলক। সরকার যে পরিমাণ ভ্যাট ট্যাক্স কমাইছে, ওই পরিমাণ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। 20 টাকা দিয়ে যেমন 1 জিবি 7 দিন মেয়াদে কিনছে, কিন্তু এখন তারা এগুলো কি করছে, 50 টাকা 70 টাকা নিয়ে গেছে, 2-3 জিবি দিয়ে মেয়াদ দিছে 3 দিন। তাহলে এটা তো হইল না, এটা তো এক ধরনের আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। গ্রাহক বাড়ায় চলতি বছরের প্রথম 6 মাসে রবির রাজস্ব আয় ছাড়িয়েছে 5,242 কোটি টাকা, বছর ব্যবধানে যা 7.1% বেশি। ডাটা থেকে রাজস্ব আয় 13.6% বেড়েছে। বাংলালিংক টেলিটক সাম্প্রতিক আর্থিক বিবরণী প্রকাশ না করলেও ধাক্কা কাটিয়ে ইন্টারনেট গ্রাহক বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরেছে গ্রামীণফোন। আমরা দেখেছি ইন্ডাস্ট্রিতে সবাই কিন্তু এখন ইন্টারনেট রেডি সিম বাজারে ছাড়ছে, যার কারণে যে সিমটাই আপনি ঢোকাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি একটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছেন, আগে যেটা একটু ছিল না। সো আমরা এটার একটা ভালো ট্র্যাকশন এখন দেখছি। তবে গ্রাহক বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেটে। এই সেবা নিচ্ছেন 1.5 কোটির বেশি গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রে আবারও গুলিতে প্রাণহানি। এবার নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় নিহত 3, আহত 1। কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। চাহিদা কম থাকায় সংরক্ষণাগারে বাড়ছে চালের মজুদ। চালের অতিরিক্ত মজুতে লোকসানের শঙ্কায় মিল মালিকরা। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল না কেনায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তাদের। উৎপাদিত এবং সংরক্ষিত চালের বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট।
দেশের বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই এলাকায় 192টি চাল মিলে প্রতিদিন উৎপাদন হচ্ছে বিভিন্ন মানের চাল। চাল মিলগুলো উৎপাদিত বিপুল পরিমাণ চাল এখন গুদামে আটকে আছে। চাল গুদামজাত থাকায় বৃদ্ধি পেয়েছে সংরক্ষণ সংকট ও নষ্ট হওয়ার আশঙ্কা। দীর্ঘদিন ধরে গুদামে চাল সংরক্ষণ করতে গিয়ে বাড়ছে গুদাম ভাড়া, শ্রমিক ও রক্ষণাবেক্ষণ ব্যয়। পাশাপাশি অতিরিক্ত সময় ধরে সংরক্ষণে চালের মান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া তথা খাজানগর এলাকায় যতগুলো মিল আছে প্রত্যেকটা মিলে একই অবস্থা। আমরা যারা মিল মালিক আছে আমরা মনে হয় না টিকে থাকতে পারবো। আমাদের সামনে অনেক হয়তো বা খারাপ দিক আসতে পারে। সঠিক সময় যদি আমরা চাউল বিক্রয় করতে না পারি তাহলে আমাদের এক সময় মিল বন্ধ করে দেওয়ার উপক্রম হতে পারে। দাম না বেড়েও যদি আমাদের রেগুলার বেস যদি প্রতিদিন বেচা কেনাটা ঠিক মতন থাকে, এটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ। পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাল ক্রয় না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মজুতকৃত চালের বিষয়ে সরকারের মন্ত্রণালয়গুলোর যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান মিল মালিক সমিতির। আমাদেরকে সরকারের সহায়তা, সরকারের বাণিজ্য ব্যাংক সেক্টর যাতে আমাদেরকে আরও স্বল্প ঋণে যাতে আমাদের সহায়তা দেয়। বিদ্যুতের যে মূল্যটা এটা যেন এই শিল্পকে যেন কৃষি শিল্পের যেন বিদ্যুতের মূল্যটা যেন একটু স্থিতিশীল রাখে। কুষ্টিয়া খাদ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার মিলগুলো প্রতিদিন প্রায় 3,500 মেট্রিক টন চাল উৎপাদন করে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যা। বিশেষ করে অভয়নগর উপজেলায় এর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গুর চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আবুল কালাম আজাদের ছবি, জুয়েল বৃদ্ধার তথ্য নিয়ে রিপোর্ট। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। যশোরে এবছর জুন মাসের শুরু থেকেই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। প্রথম দিকে ডেঙ্গুর প্রকোপ সারা দেশের তুলনায় কিছুটা কম থাকলেও এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জেলার 8 উপজেলাতেই মিলছে ডেঙ্গু রোগী। রোগীদের দাবি, শহরে ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়া হলেও গ্রামগুলোতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে এসে ডাক্তারের কাছে আপনার চেক আপ করি, চেক আপের তখন ডেঙ্গু পজিটিভ আসে। আমি আজকে 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমার শরীরে ভিতর ব্যথা, তারপরে জ্বর। জুন মাসে আমাদের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল 55 জন। এই মাসে সেটা অলরেডি আজকে 116 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আমাদের এখানে যেন সকল রোগী সঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে, সেইভাবে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। অবশ্য স্বাস্থ্য বিভাগ বলছে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম সমান তালে চলছে। আমরা প্রতিনিয়ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে আমরা স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বজায় রেখেছি। মানুষের সচেতন করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু হাসপাতাল সহ চিকিৎসা কেন্দ্রের আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় আছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে চলতি মৌসুমে আক্রান্ত রোগীদের মধ্যে 347 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, তবে কেউ মারা যাননি। সময় সংবাদ, যশোর। হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ 60 বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা 2 থেকে 4 মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন
উন্নয়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেন্টকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত 48টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। তবে নিহতদের এবং হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছে এটি একটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা এবং বর্তমানে স্থানীয়দের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো হুমকি নেই। নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামের মাঠের ঘাস লাগানোর কাজ। পুরো মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে উন্নত করা হয়েছে মূল মাঠের ড্রেনেজ ব্যবস্থাও। নতুন ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটি। নিয়মিত পরিচর্যার কথা জানান বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। নতুন রূপে ঢাকা জাতীয় স্টেডিয়াম, গ্যালারি, অ্যাথলেটিক্স টার্ফ, ড্রেসিং রুম সহ সব আগের মতো থাকলেও বদলে গেছে মাঠের ঘাস। মূলত ক্রীড়া পরিষদের লাগানো ঘাসের মান নিয়ে শুরু থেকে অভিযোগ করে আসছিল বাফুফে। এনএসসির লাগানো 10 লাখ টাকার ঘাস 10 ম্যাচ খেলেই উপড়ে ফেলে ফেডারেশন। নতুন করে মাঠে এক প্রজাতির বারমুডা ঘাস লাগানোর পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে খরচ করা হয়েছে 62 লাখ টাকা। মূলত সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে মাঠ প্রস্তুতের কাজে হাত দেয় বাফুফে। 20 আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া থাকলেও তার আগেই পুরো মাঠ প্রস্তুত করেছে ঘাস প্রতিস্থাপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। উন্নত বিশ্বের মাঠের আদলেই সম্পূর্ণ বালুর উপরই লাগানো হয়েছে বারমুডা প্রজাতির ঘাস। মাঠে পুরনো ভিন্ন প্রজাতির ঘাস যাতে বংশবৃদ্ধি না করতে পারে তার জন্য উপড়ে ফেলা হয়েছে আগের মাঠে থাকা সব ঘাসের শেকড়। সেই সঙ্গে উন্নত হয়েছে ড্রেনেজ ব্যবস্থাও। ভারী বৃষ্টিপাত হলেও মাত্র 10 মিনিটেই নেমে যাবে জমে থাকা সব পানি। সম্পূর্ণরূপে 100% বারমুডা ছাড়া অন্য কোনো ঘাস নেই। সো এইটা প্রথমবারের মতো ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে। আর আমরা নতুন একটা মেথডও এখানে অ্যাপ্লাই করেছি, স্প্রিকিং মেথড। একদিনের ভারী বৃষ্টিপাতেই পানি যেটুকু জমেছিল প্রায় 1 ঘন্টা 7 মিনিট সময় আমরা কাউন্ট করেছিলাম। 5 হতে অতটুকু সময় লেগেছিল, আর এখন সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। মাঠ পরিদর্শন করে সন্তুষ্ট বাফুফের গ্রাউন্ডস কমিটির সদস্যরা। মূলত মাঠে বলের গতি বাড়াতেই বারমুডা প্রজাতির ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে জাতীয় স্টেডিয়ামকে বিশ্বমানের গড়ে তুলতে চায় বাফুফে। মাঠের ঘাসের মান ধরে রাখতে নিয়মিত পরিচর্যার কথা জানান গ্রাউন্ডস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল। আমাদের বিশ্বাস যে আগামী 2 সপ্তাহের ভিতরে 14-15 দিনের ভিতরে আমরা ফুল মাঠ রেডি পাবো। এখনো যদি খেলা চালাতে চাই আমরা কিন্তু চালাতে পারবো, ওরকম মাঠ কিন্তু উপযোগী হয়ে গেছে। আমরা চিন্তা করে দেখলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে রাখার জন্য বারমুডা হলো বেস্ট, আর আমাদের আবহাওয়ার জন্য আর আমাদের ফিল্ডের জন্য আর রিকভারির মানে ঘাস রিকভারির জন্য বারমুডা হলো বেস্ট। এই গ্রাউন্ডসটাকে ধরে রাখতে আর টাইম টু টাইম মেনটেন্যান্স এটা করতে হয়, ঘাস কাটা, এটার ফার্টিলাইজেশন করা। চলতি বছর জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই মূল্যায়ন করা যাবে মাঠে লাগানো নতুন ঘাসের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সর্বসাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর। ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদী শাসনের নানা চিহ্ন। দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারত সরকারের অনুমতিতে দিল্লিতে দণ্ডিত হাসিনার মতবিনিময়ের ঘটনায় বাংলাদেশের ক্ষোভ। আপত্তির পরও বন্ধ না করা উদ্বেগ, সম্পর্কে নেতিবাচক প্রভাবের ইঙ্গিত। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ইমদাদুল হক।
সাবরিনা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।